নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। ভারত বাংলাদেশ বন্ধুত্বের মধ্যে কোথায় গেল সাম্প্রদায়িক সম্প্রীতি? ভয়ে জড়সড়। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীও দাঁড়াতে চাইলেন না হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে। ফলে জামিন পিছিয়ে গেল আরও 1 মাস। ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্কে এখন টান টান উত্তেজনা। একদিকে মিডিয়াতে উঠে আসছে একাধিক খবর, তাতে রক্ত গরম হচ্ছে মানুষের। ওরা এটা করেছে, অতএব আমরাও ওদের ক্ষতি করব। এই আমরা ওরাতে বিভক্ত হয়ে গেছে এপার বাংলা ওপার বাংলা। তবে আজ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবো বলে বসেছি। আমাদের সঙ্গে থাকুন। ভারত বাংলাদেশ বন্ধুত্ব অকৃত্রিম, তাকে অবিলম্বে ফিরিয়ে আনা একান্ত জরুরি। একদিকে ভারতের ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। হোটেলে থাকতে দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না বাংলাদেশিদের বলে জানানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার অবমাননা, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে তারা জানিয়েছে। আমরা কথা বলে নিয়েছিলাম অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষ সাফার করছে আপনাদের এই সিদ্ধান্ততে। সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও কি বিঘ্নিত হচ্ছে মনে হচ্ছে? আমরা যেটা নিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাইনরিটিসদের উপরে বাংলাদেশে কিভাবে অত্যাচারটা চলছে। এবার যখনই ওরা ওই জায়গাটাতে এটা সেফটি অ্যান্ড সিকিউরিটির যে গ্যারান্টি, ওটা যদি ওনারা দিয়ে থাকেন এবং ওইদিকে যদি মাইনরিটিদের উপর অত্যাচার যেটা চলছে সেটা যদি বন্ধ করা হয়, তো অবিলম্বে আমরাও সেই ক্ষেত্রে আমাদের স্থান থেকে আমরা সরে এসে আমরাও সেই জায়গাতে চলে আসবো। আমরাও আগে বিগত দিনগুলোতেও আমরা পরিষেবা দিয়েছি, এখনো আমরা দেবো। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন হসপিটাল যেটা বন্ধ করছে, হ্যাঁ, তো ঠিকই আছে। তো ভবিষ্যতে আমরাও তো সেভাবে আবার আগের মতন আমরা পরিষেবা প্রদান করতে আমরা সচেষ্ট হব। তো ওনারা যদি মনে করে যে না, এখান থেকে আমরা সরে আবার সেই আগের মতো সৌভ্রাতৃত্ব বোধ সেটা আমরা আবার আগের মতো পুনরুদ্ধার করবো, তো সেই ক্ষেত্রে আমরাও সেই জায়গা থেকে সরে আসবো। একদিকে ভারতে বাংলাদেশি বয়কট, অন্যদিকে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার আর হিন্দুদের ওপর হয়ে চলা একাধিক হামলা। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এখনো জেলে 1 মাস থাকতে হবে বাংলাদেশ সম্মিলিত জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। কি বলছেন বাংলাদেশের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিক? এই সাম্প্রদায়িক অশান্তির মধ্যে কি বার্তা দেবেন তিনি, শোনাবো। বাংলাদেশে ব্যাপকভাবেই একটা উত্তেজনা তৈরি হয়েছে বিভিন্ন সনাতনী জাগরণী মঞ্চের যে দাবি দেওয়াকে কেন্দ্র করে। আপনারা জানেন যে ইতিমধ্যে চট্টগ্রাম এবং রংপুরে বিশাল বড় সমাবেশ হয়েছে, সেখানে 8 দফা দাবিতে। এবং এই 8 দফা দাবির কে কেন্দ্র করে চট্টগ্রামে আপনার একটা জাতীয় পতাকার অবমাননার অজুহাতে চিন্ময় দাস ব্রহ্মচারীকে সহ এবং বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়েছে। এবং সেই গ্রেপ্তার হওয়ার পরে তাকে যখন পুলিশ ধরার পরে তাকে আদালতে সোপর্দ করার সময় তার জামিন চেয়েছে চট্টগ্রামের আইনজীবীরা। এবং জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বহু গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন হামলা শিকার হয়েছে। এবং সেখান থেকে একজন আইনজীবী, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্টে প্র্যাকটিস করতেন, তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা করার ঘটনায় আরও বেশ কয়েকটা মামলা হয়েছে এবং বহু মানুষ সেখানে গ্রেপ্তার হয়েছে। এবং তাকে কেন্দ্র করে গোপালগঞ্জ, ঠাকুরগাঁ সহ বেশ কয়েকটি জেলায় তার মুক্তির জন্য আন্দোলন করেছে। সেখানে হট্টগোল করা এবং কিছু ভাঙচুর করার অপরাধে সেখানেও 400 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি শুনেছি যে গোপালগঞ্জেও কয়েকটা মামলায় সেনাবাহিনীর উপর আক্রমণ এবং পুলিশের উপর আক্রমণ সহ প্রায় 2600 লোকের বিরুদ্ধে হামলা হয়েছে। চিন্ময় দাস ব্রহ্মচারী, তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু চিন্ময় দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো উকিল জামিন শুনানি না করাতে এটা আগামী জানুয়ারি মাসের 2 তারিখে শুনানির জন্য নির্ধারণ করেছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। মানে চরমভাবে হিন্দু সম্প্রদায় আতঙ্কের মধ্যে আছে। বিভিন্ন জায়গাতে ইসকনের যে যারা ভক্ত, তারাও অনেক বিপদের মধ্যে আছে। গত পরশুদিন বাংলাদেশ থেকে 54 জন ইসকন ভক্ত তারা ভারতে যেতে চাচ্ছিল, তাদেরকে ভিসা থাকার পরেও বাংলাদেশ কর্তৃপক্ষ তাদেরকে ভারতে যেতে দেয়নি
এবং মাদারীপুরে একটা ইসকনের মন্দির ছিল, সে মন্দির বলতে গেলে অস্থায়ী মন্দির, সেখানে স্থানীয় যে সমস্ত মুসলিম তারা তাদের বাধা দিয়েছে এবং ওখান থেকে বলছে যে এগুলো গুটিয়ে নিয়ে যেতে হবে, তোমরা এখানে থাকলে এই মাদারীপুরের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এবং আমরা ভৈরবে দেখেছি একটা ইসকন মন্দির, সেখানে ভাঙচুর হয়েছে এবং সিসি ফুটেজ দেখে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা শেখ হাসিনার যে ছাত্র মানে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যারা ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা সেটা ভাঙচুর হয়েছে। অর্থাৎ সব মিলেই বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সরকার অবশ্যই এই ব্যাপারে যথেষ্ট সচেতন আছে এবং চেষ্টা করছে যে এটা এই যাতে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপকভাবে হামলা না ঘটে এই ব্যাপারে চেষ্টা চলছে। একই সঙ্গে বিশ্বব্যাপী বাংলাদেশের এই মাইনরিটিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং মিছিল মিটিং হচ্ছে, তারও একটা প্রতিক্রিয়া বাংলাদেশের উপর পড়ছে। কারণ যত মিছিল মিটিং বিদেশে চলে সেটা নিয়ে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম তারা একটা বিরূপ প্রতিক্রিয়া তারা দেখায়। ফলাফল হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন যাপন করছে। এবং আমরা যেটা বারবারই বলে আসছি যে এই নির্যাতন নিপীড়ন এবং এইগুলো চলছে 1954 মানে ভারতের 47 সালে দেশভাগের পর থেকেই। আজকে এই যখনই পাকিস্তান হয়েছে তখনই আমরা মাইনরিটি, তখন পাকিস্তান সরকার প্রথমেই হিন্দু জমিদারদের জমিদারি কেড়ে নিয়েছে। পরবর্তীকালে মধ্যবিত্ত যারা পার্লামেন্টারিয়ান, তো হিন্দুদের 72টি সিট ছিল পার্লামেন্টে, সেটা কেড়ে নেওয়া হয়েছে। 1964 সালে দাঙ্গা করে সারা বাংলাদেশের যত বর্ধিষ্ণু হিন্দু ছিল তারা সেই সময় দেশ ত্যাগ করতে বাধ্য হয়, বহু মানুষ হতাহতের শিকার হয়। এবং দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু সম্প্রদায় আসলে প্রকৃতপক্ষে কোনো লাভ হয়নি। কারণ স্বাধীনতার সপক্ষে শক্তি 1971 থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সময় এনিমি প্রপার্টিটাকে ভেস্টেড প্রপার্টি করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। রমনা কালী মন্দির যেটা বিধ্বস্ত ছিল 71 সালে, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ওটা থরাদ উদ্যান করেছে সেই আওয়ামী লীগ সরকারই। পরবর্তীকালে অন্যান্য যে সরকার আছে তারা কেউই হিন্দুদের প্রতি অতটা সহানুভূতিশীল ছিল না। বিএনপির সময় যারা হিন্দুদের প্রতিনিধিত্ব করে সেরকম আমরা সংখ্যানুপাতে এখনও পর্যন্ত যা আছি প্রায় সেই সময় প্রায় 50 থেকে 55 জন হিন্দু এমপি থাকার কথা, কিন্তু বিএনপির সময় মাত্র একজন প্রতিনিধি ছিল হচ্ছে হিন্দু সম্প্রদায়, তারাও হিন্দু প্রতিনিধি হিসেবে না। আওয়ামী লীগের সময় 16-17 জন অনেক সময় হয়, কিন্তু তারাও আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে গিয়েছে, কখনো হিন্দুদের কথা তারা পার্লামেন্ট সহ কোনো জায়গায় বলেনি। তো সেই কারণে আমরা বলছি যে সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি হয় তাহলে হিন্দুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলার কোনো প্রচেষ্টা কেউ করতে পারবে না, সেটা আওয়ামী লীগও পারবে না, বিএনপিও পারবে না। এই ব্যাপারে আমরা জনগণকে সচেতন করছি এবং আমরা চেষ্টা করছি যে এবার ইউনূস সরকার সে কয়েকটা সংস্কার কমিটি করেছে, সেখানেও কিন্তু হিন্দুরা অবহেলার শিকার। যে আজকে সুপ্রিম কোর্টের 252 জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে, সেখানে একজন মাত্র হিন্দু। তো সেটাও মানে এক আইন যিনি উপদেষ্টা তার খুব কাছের মানুষ সেই হিসেবে, হিন্দু হিসেবেও না। আবার এখানে আমরা দেখেছি 10টা সংস্কার কমিশনার, সেখানে কোনো মাইনরিটি নাই। তো সব কিছু মিলেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে। তো এটা আমরা মনে করি যে ভারত সরকার এবং অন্যান্যদেরও বলা উচিত যে এদের হিন্দু সম্প্রদায়কে প্রকৃত প্রতিনিধিত্ব যদি তৈরি করা যায় তাহলে হিন্দু সম্প্রদায় নিজেরাই মেরুদণ্ড শক্তিশালী হবে হিন্দুদের, এবং তারা পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে একটা ভালো ভূমিকা রেখে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারবে। যদিও আদর্শ মিডিয়ার কাজ এটা নয়, তাও অনেক সময়ই দেখা যাচ্ছে খবরকে সেন্সেশনাল অর্থাৎ উস্কানিমূলক বা উত্তেজক করে পরিবেশন করা হচ্ছে। সেই চক্করে একাধিক ভুয়ো খবরও উঠে আসছে। বাংলাদেশ ভারতকে সবথেকে কাছের বন্ধু মনে করে। দুটো দেশের মধ্যে সাম্প্রদায়িক অশান্তি জিইয়ে রাখা কখনোই কাম্য নয়। কি বলছেন বাংলাদেশের ইউএনআই এর সাংবাদিক মীর আফরুজ্জামান, শুনুন। ভারত এবং বাংলাদেশে একটি অকৃত্রিম বন্ধু, যেটা 1971 সালে ভারত বাংলাদেশিদের পক্ষ থেকে যে 71 সালে যে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন যে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে এবং 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। সেটা একটি ইতিহাস এবং এটি সবাই জানে। তো সুতরাং বাংলাদেশের সঙ্গে ভারতের একটি সম্পর্ক আমরা চাই যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আমি মনে করি যে ভারত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি মধুর থাকুক এবং সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভারতকেও, ভারত একটি উদার গণতান্ত্রিক দেশ, এই উদার গণতন্ত্র বাংলাদেশেও বজায় থাকুক, এটা ভারতকেও বুঝতে হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে উনি ভারতে চলে গেছেন, উনি ভারতেই আছেন। তো ভারতে থাকার পরে ওখানে থেকে অভিযোগ করা হচ্ছে যে উনি ওখান থেকেই
বাংলাদেশ বিরোধী এবং সরকার বিরোধী এই ধরনের মানে কথাবার্তা বলা যায়। এখন যিনি ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এইসব নিয়েও কিন্তু বাংলাদেশে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো উদার গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ একটি ছোট দেশ হলেও একটা স্বাধীন দেশ। এই দেশের যাতে গণতন্ত্র বজায় থাকে সেই বিষয়টিও ভারতকে বুঝতে হবে। এবং ভারত যেহেতু উদার গণতান্ত্রিক দেশ, ভারত চাইবে বাংলাদেশেও গণতন্ত্র থাক, সেই বিষয়টাই অবশ্যই এখন কথাই আসছে, বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে। বিভিন্ন এখন যারা বাংলাদেশের বিরোধী দল আছে, বাংলাদেশের সরকার বিএনপি আছে এবং আরো যারা আছে, তারা সবসময় মনে করে যে ভারত একটি উদার গণতান্ত্রিক দেশ এবং এই উদারতা টিকে থাকবে দু দেশের মধ্যে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর মরে প্রজা, তো ঘটনাটা এরকম হয়ে গেছে। এখন দেশের জনগণের মধ্যে চরম নাবিশ্বাস উঠে গেছে, কারণ দেশের জনগণের প্রায় সাইড এসেনশিয়াল কমিডিটি যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এইসব সামগ্রীর অলরেডি মূল্য বেড়ে গেছে, জনগণ কিনতে হিমশিম খাচ্ছে। এই দ্রব্যমূল্য যদি বেড়ে যায় তাহলে তাদের তো হিমশিম খেতে হয়। তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ এখন সমস্যার মধ্যে পড়ে গেছে। তো এইগুলো আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক একটা সম্পর্ক আছে। এই বাণিজ্যিক সম্পর্কটা এটা টিকে থাকবে এবং বাংলাদেশে বেশ অনেক সামগ্রী ভারত থেকে বাংলাদেশে আসে, সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে চিন্ময়কে কেন্দ্র করে জানেন যে চট্টগ্রামে আদালতে তাকে জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে চিন্ময় প্রভুর পক্ষে কোনো আইনজীবী আসেনি। মনে করি যে বাংলাদেশের আগামীর যে এই বাংলাদেশে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরালো হবে। সকল যে সমস্যাগুলো আছে, কূটনৈতিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো হবে, নিরসন হবে, এটা আমরা আশা করি। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। এই ধরনের পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। ভারত বাংলাদেশ এই যে উত্তেজনাপূর্ণ উস্কানিমূলক পরিস্থিতি একটা চলছে, সেই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা কি সাম্প্রদায়িক সম্প্রীতি আশা করছেন, নাকি আপনারা এমনটাই বলছেন যে ওরা এটা করেনি অতএব আমরাও এটা করব না, বা আমরা এটা করেছি ওরা কেন এটা করছে? এই যে পারস্পরিক দ্বন্দ্ব, এটাই কি জিইয়ে রাখাটাই কাম্য, নাকি আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।